সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখা শুরু করেছে সবার উপরে রহমত বরকত নাজিল হোক। আল্লাহর অশেষ রহমত তোমাদের সবার সহ পরিবারের সবার উপর নাজিল হোক। আমরা আজকে চলতরিতে সৃজনশীল এবং পরীক্ষায় কেমন প্রশ্ন আসে বা আসছে এর উপর ভিত্তি করে আমরা আরেকটু ভালো করে সৃজনশীল প্র্যাকটিস করব। তো সৃজনশীল প্র্যাকটিস করার জন্য আমাদের যেটা লাগবে সেটা আমি একটু এঁকে রেখেছি, ক্লাসের আগে এটা আঁকছি। এই প্রশ্নটা রাজকুত্তরা মডেল কলেজের প্রশ্ন। এটা সম্ভবত রাজকুত্তরা মডেল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2018 সালের নির্বাচনী পরীক্ষার একটা প্রশ্ন। এটা নিয়ে আমি একটু আলাপ করতে চাচ্ছি এই কারণে যে চলতরিতের প্রশ্নগুলোকে ভালো মতন প্র্যাকটিস করার জন্য যে নলেজটুকু যে জ্ঞানটুকু দরকার সেটা আমাদেরকে আগে রপ্ত করতে হবে। এরপরে সাধারণত যে কোনো ধরনের প্রবলেম সলভ করা যাবে ইনশাল্লাহ, অন্তত এসএসসি লেভেলে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে হাজির হতে চাচ্ছি সেটা এই অধ্যায়টাকে একটু ভালো মতন আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব এবং আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো ছিল এই যাবৎকালে সেগুলোকে মোটামুটিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। সো এই অ্যাড্রেস করে আমি চাইবো যে তোমরা যে প্রশ্নগুলো করো আমাকে সেগুলোর উত্তর যেন সাথে সাথে থাকে। তো আজকের ক্লাসে আসার আগে আমি দেখলাম যে তোমাদের কিছু প্রশ্ন আমি পেয়েছি, যে প্রশ্নগুলোকে সলভ করাটা উচিত হবে এবং আমি সেই মাফিক তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করব। সো আমি সবার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, তোমরা যখন এই অধ্যায়টাকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পরে তোমাদের কি চিন্তা আসে মাথায়? ভোল্টেজ, তারপরে হারানো ভোল্টেজ, বিদ্যুৎ প্রবাহ, কোন তারের ভিতর দিয়ে কত বিদ্যুৎ যাচ্ছে, কেন যাচ্ছে, এটার মানে কি, এখানে যদি ই থাকে বা ভি থাকে এইটার মানে কি, ভোল্ট মিটার কেমন করে যুক্ত থাকে, অ্যামিটার কেমন করে যুক্ত থাকে, অ্যামিটার কি, ভোল্ট মিটার কি, গ্যালভানোমিটার কি, এটাও আমাদের আজকের প্রশ্ন হবে। তো আমি তোমাদের সবাইকে নিয়ে একটু শুরু করতে চাই। আমি চাই যে তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নাফিস ফুয়াদ, নিশ্চিতভাবে মনে রাখো যে আমরা যখন কোনো ক্ষমতা নির্ণয় করতে চাই, কোনো রোধের ক্ষমতা নির্ণয় করতে চাই, আগে প্রথমেই বলে নিচ্ছি, আমি আগেও বলেছি এই কথাটা, আমি আবারও বলছি যে আমরা যদি কোনো বর্তনীতে কোনো রোধের স্পেসিফিক কোনো রোধের ক্ষমতা বের করতে চাই, তার মানে এই ক্ষমতা পি, ইউজুয়ালি এটা ভি ইনটু আই। তোমরা অলওয়েজ মনে রাখবা যে বিভব পার্থক্যের সাথে বিদ্যুৎ প্রবাহ, যতটুকু বিভব পার্থক্যের জন্য ওই রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা ওই যন্ত্রের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটার গুণফল এটার ক্ষমতা। যেহেতু এটা রোধ নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে আমরা সেই রোধকে নিয়ে আসবো। তাহলে আমি ভি এর মান কি জানি? আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে আই ইকুয়াল টু ভি বাই আর। তার মানে ভি মানে আই আর আর এর গুণফল, তার মানে ভি আই ইন্টু আর। তাহলে এই ভি এর বদলে আমি আই এবং আর গুণ করে বসাইতে পারি। তাহলে আমি লিখতে পারি যে এটা আই আর ইন্টু আই। প্লিজ মাথায় রাখো। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য, এবং তোমরা একটু খাতা কলম নিয়ে আমার সাথে বসলে সবচাইতে ভালো হবে। এবং তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সৃজনশীল এবং বহু নির্বাচনী সমাধান, সৃজনশীলের ক্ষেত্রে আমি সৃজনশীলের এখনও সিরিজটা শুরু করিনি, কিন্তু বহু নির্বাচনী সমাধানটা দিচ্ছি। বহু নির্বাচনী সমাধানে একটা ভিডিওতে আমি অন্তত পক্ষে 70টা এমসিকিউ সলভ করে দেই, যেই 70টা অ্যাটলিস্ট এমসিকিউ তোমাদেরকে সামনে প্র্যাকটিস করতে হেল্প করবে। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা এইটা মাথায় রেখো। আজকের ক্লাসে তোমরা মাথায় রেখো ক্লাস এখন থেকে তাড়াতাড়ি স্টার্ট হবে। এরপরে ক্লাস আরও তাড়াতাড়ি স্টার্ট হবে। ক্লাস সম্ভবত 6টা থেকেও স্টার্ট হইতে পারে। আমার এখানে 5:36-এ আজান দেয়। তো 5:36-এ যদি আজান হয়, নামাজ পড়ে আমি আগে আগে চলে আসতে পারবো এবং আমি তোমাদেরকে একটু করে বোঝায় নিই বিষয়টা আসলে কি।
এখন থেকে ক্লাসটা দ্রুত শুরু হবে। কেন শুরু হবে? কারণ অনেকেই জানো যে মাগরিবের পর থেকে আমার এশার পর্যন্ত যাওয়ার কথা, যেহেতু 1 ঘন্টা ক্লাস আমার হওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা আসলে খুব কম হয়ে যায় আমার জন্য। আমি একটু 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি যেতে চাই পড়াইতে পড়াইতে, যাতে তোমাদেরকে আর একটু বেশি সময় দেওয়া যায়। সুতরাং আমি ক্লাসটা শুরু করব 6:10 থেকে, এবং 6:10 থেকে 7:30 পর্যন্ত চলবে। তোমরা এটা একটু মাথায় রেখো এবং তোমাদের যারা আছে তাদেরকে একটু জানাইও। তো এইবার এই যে বিষয়টা তখন আমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে I²R। তুমি যখনই কোনো একটা রোধের ক্ষমতা নির্ণয় করতে যাবা, সেই রোধের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এইটা আগে বের করা লাগবে। তুমি মনে করো এখন এই মুহূর্তে এই রোধের ভিতরের ক্ষমতা বের করতে চাও, যে এই রোধের ক্ষমতা কত। তাহলে তুমি যে এটার ক্ষমতা বের করবা মানে পি, তাহলে তুমি এটার রোধের মান জানো যে এইটার আর হচ্ছে 40। বিষয়টা হচ্ছে আই কত। এই বিদ্যুৎ উৎস যে আই সাপ্লাই করতেছে, এই আই কিন্তু সব জায়গায় একই রকম না। হ্যাঁ, এবং এই কারণে আমি এই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2018 সালের নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, এই চিত্রটা আঁকায় রাখছি এই কারণে, এইটা দিয়ে আমি আজকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারি। সুতরাং রিকোয়েস্ট তোমাদের সবার কাছে যে আমি একটু করে তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা একটু শোনো। এবং যারাই আসছে এই মুহূর্তে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ লিমন, আমি বুঝতেছি আজকে অনেকে আকাশ থেকে পড়বে ক্লাস শেষে, বিকজ মেবি যে ওরা জানতো না যে ক্লাসটা, আমি তো গত ক্লাসে বলে দিছি না যে ক্লাস আর্লি স্টার্ট হবে। এবং কে যেন আমাকে ফেসবুকে লিখেছে যে স্যার ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করার কথা, কারণ এশারের আজানটা 7:30 হয়ে যায়। তো এশারের আজানের আগে তো আমি একটু 6:10 থেকে শুরু করব, 7:30 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ইভেন 7:35 বা 40 পর্যন্ত যাইতে পারবো। ওকে, ঠিক আছে। সুতরাং চলো আমরা একটু স্টার্ট করি। যারা যারা আজকে আসবে ওদেরকে নিয়ে একটু শুরু করা যাক। এখন এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমার এই কোয়েশ্চেনের জন্য প্রযোজ্য হবে। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। আজকের এই ক্লাসে আসার আগে আমি তোমাদেরকে বলি, এমসিকিউতে একটা প্রশ্ন থাকে না যে কত ইলেকট্রন ভোল্ট সমান কত। তোমরা প্লিজ মাথায় রেখো যে 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, -19 জুল। ক্যালকুলেটর। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি ক্যালকুলেটর ছিল না আমার, যদি এটাকে বলা হয় যে 5 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত। তোমাদের এমসিকিউতে যদি এই প্রশ্ন আসে যে 5 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত, তাহলে কি হবে? মাথায় রেখো 5 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 5 ইন্টু মেগা মানে 10⁶। এটা মাথায় রাখতে হবে। তোমরা প্রিফিক্স পড়েছ তোমাদের যেই ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে, এটা আছে। তো মেগা মানে এত, তার সাথে ইলেকট্রন ভোল্ট মানে এত, তার মানে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এখন তুমি হিসাব করে দেখো, 5 16 হচ্ছে 80, তাহলে 5 আর 1.6 গুণ করলে হবে 8। তার মানে এটা হচ্ছে 8 ইন্টু এই যে 10⁶ আর -19 হিসাব করলে হবে 13, 10⁻⁻13 জুল। তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসলে এটা দিবা, এইভাবে দিবা। থ্যাংক ইউ। আচ্ছা, একটু শোনো, একটু শোনো। আচ্ছা, সুতরাং আমি রিকোয়েস্ট করছি আবারও, দয়া করে তোমরা যারা এখন যুক্ত হয়েছ, তোমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। আবারও বলি যে এই মুহূর্তে আমার যেই জিনিসটা তাকিয়া তোয়াসমিন ভোল্ট আর ভোল্টেজ
ভোল্টেজ মানেই হচ্ছে বিভব, তো বিভব পার্থক্যের যে একক সেটাই হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্যের এককটাই হচ্ছে ভোল্ট। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই তো। ওকে, এইমস ট্রাভেলার আইডি থেকে ভূসংযোগ তারের ম্যাথ, এটার জন্য একটা আলাদা টিউটোরিয়াল আমি দিব, যে কেবলমাত্র যে আর্থিং করলে কি হয়। আজকে একটু এইটার দিকে মনোযোগ হইতে হবে, আমাদের এইটার দিকে মনোযোগী হইতে হবে। আচ্ছা, নাফিস ফুয়াদ আইডি থেকে সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত রোধের ক্ষেত্রে ক্ষমতার নির্ণয়ের সময় কি কি খেয়াল রাখতে হবে? শুধু দুইটা জিনিসে খেয়াল রাখতে হবে, যে আমি যেই রেজিস্ট্যান্সের ক্ষমতা বের করতে চাই সেই রেজিস্ট্যান্সটা কোথায় আছে এবং তার বিভব পার্থক্য কত। যদি বিভব পার্থক্য আমি জানি তাহলে আমি এটার আই বের করতে পারবো। বিভব পার্থক্য জানলে আই বের করা যাবে, তখন আই স্কোয়ার আর দিয়ে গুণ করলে আমি ক্ষমতা বের করতে পারবো। সো তোমরা যারা একটু এই জায়গাটা দেখতেছো বা এখন দেখতেছো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে এখন কি বলছি। এটা মুছা দিলাম, আমি জানি যে এখন অনেকেও ক্লাসে আসে নাই, কারণ হচ্ছে ওরা মনে করছে যে ক্লাস আরও দেরিতে শুরু হবে, কিন্তু আজকে থেকে তোমরা সবাই 6:10 রেডি থাকবা, 6:10 ক্লাস শুরু হবে। এইবার আসি তোমাদের এই চিত্রটার দিকে তাকাও। এখানে প্রথম প্রশ্নটা করেছে এইরকম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সৃজনশীলে। ধরো সৃজনশীল এরকম একটা চিত্র আছে, অংশু আছে না, অংশু তোদের স্কুলের 2018 সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এটা, যে তড়িৎ চালক শক্তি কাকে বলে? বলতো যদি পরীক্ষায় প্রশ্ন আসে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে? হোয়াট ইজ ইএমএফ? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে, প্লিজ মাথায় রেখো, কোনো তড়িৎ উৎসের প্রশ্নটা হচ্ছে কোনো তড়িৎ চালক শক্তি কাকে বলে? যে কোনো তড়িৎ উৎসের এক প্রান্ত থেকে একক আধান বা 1 কুলম আধানকে কোষ সহ পুরা বর্তনীর সম্পূর্ণ অংশ ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। আমি আবারও বলছি, প্লিজ মাথায় রেখো, তড়িৎ চালক শক্তি অবশ্যই বিভব পার্থক্যের চেয়ে বেশি হয়, বিভব পার্থক্যের চেয়ে বেশি হয়। দ্বিতীয় প্রশ্ন, কোষের তড়িৎ চালক শক্তি 5 ভোল্ট বলতে কি বোঝানো হয়? কোষের তড়িৎ চালক শক্তি 5 ভোল্ট, একটা কোষের তড়িৎ চালক শক্তি 5 ভোল্ট বলতে কি বোঝানো হয়? বোঝানো হয় যে এই কোষের তড়িৎ চালক শক্তি 5 ভোল্ট হচ্ছে 1 কুলম্ব আধানকে কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে গেলে 5 জুল কাজ করতে হবে। রিমেম্বার ওয়ান থিং, কোনো কোষের তড়িৎ চালক শক্তি 5 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব আধানকে কোষ সহ বর্তনীর সম্পূর্ণ অংশ ঘুরিয়ে আনতে 5 জুল কাজ করতে হবে। ক্লিয়ার? মন থাকবে? হ্যাঁ, FI সৌমিক আইডি থেকে তুমি ঠিক বলেছ, আই দিয়েও পি বের করা যায়, অবশ্যই যায়, কোনো ব্যাপার না, কিন্তু আমরা আর দিয়ে করতে পারি, আই দিয়েও করা যাবে। থ্যাংক ইউ। সুতরাং একটু মাথায় রেখো যে এখন এই চিত্রটার দিকে তোমরা একটু তাকাও, এটার দিকে তাকাও, মজার একটা চিত্র। আমার কাছে খুব ভালো লাগছে এই প্রশ্নটা, আমি জানি না কেন ভালো লাগছে, কিন্তু আমি কেন মানে কোন অংশটুকু ভালো লাগছে সেটা বলতে পারছি। দেখো যে এই চিত্রটার দিকে তাকাইলে দেখো, যদি তোমাদের পরীক্ষায় এমন একটা অঙ্ক আসে, তুমি দেখো এখানে একটা 10 ওহম দেওয়া, আবার এই যে এখানে একটা তড়িৎ উৎস দেওয়া আছে, খেয়াল করে দেখো এই তড়িৎ উৎসের নিচে ওরা লিখে রাখছে 1 ওহম। এটার মানে কি জানো? এই যে তড়িৎ উৎসটার নিচে যে 1 ওহম লেখা রাখছে, এটা আসলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্মল আর এর মান। এটা তোমার কাছে দেওয়া নাই, কিন্তু তুমি বুঝে নিবা যে এই কোষের নিচে যে 1 ওহম লেখা আছে এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির মান। এবার তুমি এটার দিক তাকাও, এখানে খেয়াল করে দেখো কি একটা অদ্ভুত বিষয়। সে এইখানে একটা তীর চিহ্ন দিয়ে লিখে রাখছে 1 অ্যাম্পিয়ার, আর এখানে একটা তীর চিহ্ন দিয়ে রাখছে 1 অ্যাম্পিয়ার। তার মানে তুমি বুঝে নিতে হবে যে কেবলমাত্র বিদ্যুৎ যেহেতু এই পাশ থেকে এই পাশে আসতেছে, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এই পয়েন্টে যে কারেন্ট দুইটা ভাগ হচ্ছে, 2 ভাগ কত? একটা 1 অ্যাম্পিয়ার আর একটা 1 অ্যাম্পিয়ার, তার মানে টোটাল 2 অ্যাম্পিয়ার। তার মানে এই সার্কিটটার কারেন্ট
আই এর মান 2 অ্যাম্পিয়ার। তুমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, তার মানে এই যে আর, এই আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটার মান যে 2 অ্যাম্পিয়ার কোয়েশ্চেনে দেওয়া আছে, এই চিত্রটার মধ্যে দেওয়া আছে, কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে এটা 2 অ্যাম্পিয়ার কেন হইল। এটা যে 2 অ্যাম্পিয়ার কেন হইল, এটার আমি কারণটা বোঝার জন্য বলছি। আচ্ছা, এইবার এখন কি ক্লিয়ার আছে? এখন নিশ্চিতভাবে ক্লিয়ার থাকার কথা। স্যার 4 নম্বর চ্যাপ্টারের যে ম্যাথ আপনি দিয়েছেন সেটার অ্যান্সারের সাথে 4 নম্বর সর্বশেষ রোধটির মান কত? এখানে হচ্ছে 2.5 ওহম। এটা 2.5 ওহম হবে, ঠিক আছে? এটা 2.5 ওহম। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ ফাহিম। ফাইন। নাও থিঙ্ক অ্যাবাউট ইট। এই যে আই এর মান 2.5, এই যে সর্বশেষ যে ওহমটা, এটা হচ্ছে 2.5 ওহম। এবার একটু মনোযোগ দাও যে এই কোয়েশ্চেনটার মধ্যে কি চাইছে। এই কোয়েশ্চেনটা চাইছে উক্ত বর্তনীর তড়িৎচালক শক্তি কত। কি একটা মজার ব্যাপার, তড়িৎচালক শক্তি চাইছে। তার মানে এখন তড়িৎচালক শক্তি হিসাব করতে গেলে কি লাগবে? আমার লাগবেটা কি? আমার লাগবে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ কত আর বর্তনীর মোট রোধ কত। এখন তুমি চিন্তা করো, বর্তনীর বিদ্যুৎ প্রবাহ তো আমি জানি 2 অ্যাম্পিয়ার। আমি এখন রেজিস্ট্যান্স বাইর করব। রেজিস্ট্যান্স কেমনে বাইর করব? ধরে নিচ্ছি এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। তার মানে 5টা রেজিস্ট্যান্স আছে। এটার দিকে তাকাইলে কি মনে হবে? এই দুইটা প্যারালাল, এইটার সাথে এইটা প্যারালাল, এইটার সাথে এইটা এবং এইটা সিরিজ। তুমি এইটার দিকে তাকাইলে, সার্কিটের দিকে তাকাইলেই বুঝে ফেলবা। এখন তোমাদের যাদের ভিতরে প্রবলেম আছে যে স্যার কোনটা সিরিজ আর কোনটা প্যারালাল বুঝি না, কেন বোঝো না? কারণ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে বিদ্যুৎ যায়। তুমি এই পয়েন্টের দিকে খেয়াল করো, এই যে কারেন্ট 2 ভাগ হয়ে যাচ্ছে, 2 ভাগ হওয়ার পরে এখানে আবার 2 ভাগ হচ্ছে, তাহলে এইটা প্যারালাল, তার মানে R2 R3 প্যারালালে আছে। তার মানে আমি প্রথমে বাইর করব 1/Rp ইজ ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। বুঝো, প্লিজ বুঝো, 2 আর 3 প্যারালাল। তার মানে 10 আর 40 যদি প্যারালাল থাকে তাহলে 1/10 প্লাস 1/40 হিসাব করলে 40 হবে 4 প্লাস 1 মানে হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5/40। তার মানে কি 1/Rp যদি 5/40 হয়, Rpর মান 40/5। তার মানে আমি ধরে নিচ্ছি, সুতরাং এই Rp এইটার মান 8। কেন? এই যে 40কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 8 40, তাহলে 8 ওহম Rp এর মান। আমার সাথে অঙ্কটা করলে তোমরা একটু বুঝবা। 8 ওহম। এইটার সাথে আবার এইটা প্যারালাল, তার মানে এটা Rp 1 হবে। তাহলে পরেরটা হচ্ছে 1/Rp 2। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইটা 1/Rp 1, তার সাথে এই 1 প্যারালাল, তার মানে এটা হচ্ছে 1/R1। খেয়াল করো, তাহলে বাকি থাকতেছে 1/8 প্লাস 1/10। খেয়াল করো, আমাকে একটু অঙ্কটা করতে দিও, কারণ এটা সময় লাগবে। 8 আর 10-এর লসাগু ধরলাম আমি হচ্ছে 40, তাহলে 5 8 40, 4 10 40, 4 9, তাহলে এটা হচ্ছে 9/40। তার মানে এই টোটাল অংশটা, এই যে টোটালটা, এটা হচ্ছে 9/40, তার মানে 40/9 হবে এই যে টোটালটা। তো 40/9 মানে কত লাগবে? একটা ক্যালকুলেটর। তাহলে 40/9, এটার মানে হচ্ছে 4.44। ঠিক আছে না? 8 আর 10-এর 40, 5 8 40, 4 10 40, 9/40। ঠিক আছে না? তাহলে এটা কত? 4.44 ওহম হবে। তার মানে এই Rp2 এটা হচ্ছে 4.44 ওহম। এইবার হিসাব করো, এই টোটালটা 4.44। খেয়াল করো, তাহলে এই টোটালটার সাথে এই 4 আর 5 কেমনে আছে? সিরিজে আছে, সিরিজ। তার মানে এখন আমি বাইর করব RS।
তার মানে আর এস বাইর করবো আমি কেমনে, এই যে আমার RP2 এইটার সাথে ওই R4 এবং R5 সিরিজে আছে, যোগ করো। তার মানে বাবারে বাবা, অনেকে দিয়ে আমার আগেই করে ফেলতেছো, থ্যাংক ইউ। তোমাদের এক একজনের উত্তর এক এক রকম হওয়ার কোনো কারণই নাই। এটা তো ম্যাথমেটিক্স তো তোমাকে মানুষের মনের মতন আবেগই না যে এক এক সময় এক এক কথা বলবে, এটা তো একটা কথাই বলবে। তার মানে এই 4 আর 5 কত, ওই যে 2 আর আড়াই এটা কত 4.44, তাহলে অ্যাকচুয়ালি এই 4.44 2 আর 2.5 যোগ করতে হবে, এবং টোটালটা যোগ করলে আমার কত আসে, আড়াই এটা কত 4.5 4.5 তো কত হইল 8.94 হবে। তাহলে এটা কত হবে 8.94 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ তো আমি পাইলাম, কিন্তু আমার কাছে প্রশ্ন কি বলছে, আমার কাছে চাইছে তড়িৎচালক শক্তি কত, তড়িৎচালক শক্তি। এবং আরো মজার ব্যাপার, এখানে এই যে রেজিস্ট্যান্স দিয়ে রাখছে একটা অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই যে আর এর মান দিয়ে রাখলো একটা, এটা দিয়েই তো খেলাটা অন্যভাবে ঘুরাইছে। তখন আমার কি করতে হবে, আমি তো জানি যে I = E ডিভাইডেড বাই R প্লাস R, এই আর কত টোটাল রেজিস্ট্যান্স, এই যে এটা, তার মানে এটা হবে RS। তা আমার কাছে যদি E চায় তাহলে আমি I এর সাথে এটা গুণ করব। তার মানে আমি এখন যদি E বের করতে চাই, আমার এই I এর সাথে এই টোটাল RS আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ গুণ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন তুমি হিসাব করো, এখন তুমি আবার চিন্তা করবে তাহলে I কত, এই যে I 1 অ্যাম্পিয়ার এদিকে আর 1 অ্যাম্পিয়ার এদিকে, অর্থাৎ টোটাল আইটাই 2 ভাগ হয়েছে, এটা একটা গেছে এটা একটা গেছে, তাহলে টোটাল আই কত 2, এই যে 2, তাহলে এই যে আই এর মান 2 এবং আর এস এর মান 8.94, এই 8.94 এর সাথে ওই যে একটা অভ্যন্তরীণ রোধ আছে 1, এইটা যোগ করতে হবে। তার মানে এটা যদি এখন যোগ করি তাহলে এটা হবে 9.94, তো 9.94 ইন্টু 2 গুণ করলে কত হবে 9.94, এর মান কত হবে, কত 9 দুগুণে 18, 18 একটু বেশি হবে, 9.94 ইন্টু হচ্ছে 2, 19.88, তার মানে এটা দাঁড়াচ্ছে 19.88 ভোল্ট। এই হচ্ছে এই সার্কিটের তড়িৎচালক শক্তি। নিশ্চিতভাবে তুমি মনে রাখো এই অঙ্কটা গ নাম্বারের অঙ্ক হিসাবে একটা ক্লাসিক ম্যাথ, খুবই ক্লাসিক, আমার খুব পছন্দ হয়েছে গ নাম্বার হিসাবে এই অঙ্ক। কারণ এখানে তুমি তাকায় দেখো, তোমার কাছে তড়িৎচালক শক্তি চাইছে, আয়ের মান চোখের সামনে আছে কিন্তু তোমার দিকে তাকায় আছে, তোমার দেখতে হবে যে কত আয়, কত আয় মানে একটা এদিক গেল একটা ওদিক গেল, দুইটা যে দুই দিক ভাগ হয়েছে, তাহলে এই দুইটা যে যোগ করতে হবে, এটা পরীক্ষার হলে চিন্তা করতে পারতে হবে। এবং এই হচ্ছে এইটার গ নাম্বার। এবার তুমি কি জানো এটার ঘ নাম্বারে কি বলছে, এটার ঘ নাম্বারে বলছে, এবার কি বলছে, চাবি খুইলা দিতে, চাবি। ওরে আল্লাহ, ও চাবি তো তোমাদের দেখাই নাই। এই যে এখানে একটা চাবি আছে, সরি আমি চিত্রটা হবে এরকম, এই চাবিটা হচ্ছে K2 আর এই চাবিটা হচ্ছে K1। এই যে চাবি খোলার অঙ্ক আর চাবি বন্ধ করার অঙ্ক একদম সোজা, একদম সোজা। কেমনে জানো? থ্যাংক ইউ তানজিম, দীপান্বিতা, থ্যাংক ইউ। সহজই তো লাগবে, তোমরা যদি সহজ না বলো তাইলেই তো আমার জন্য কষ্ট। এটা সহজ লাগবে মানে কি, তোমরা যেদিন তোমাদের মধ্যে থেকে অনেকে অ্যাপ্লাইড ফিজিক্সে ক্লাস পড়াবে না, মানে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়বে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বে, ফিজিক্সে লেখাপড়া করবে, অনার্সে গেলে, মাস্টার্সে গেলে, তো তখন তোমাদের কাছে এগুলো মনে হবে ডাল ভাত। তো কেন ডাল ভাত মনে হবে? কারণ এগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমার সামনে জ্ঞানটা তোমাকে ধরা দেবে যে এটা তো এইরকম অঙ্ক, এটা তো পারা যাবে। কিন্তু তুমি একটা ইউজুয়াল একটা স্টুডেন্ট যে অঙ্কটা পারে না তার কাছে নিয়ে দাও, ওর কাছে এটা দেখলে মনে হবে ভাই রে ভাই কি দিলি, এটা এরকম কেন? এই জন্য ব্যক্তি বিশেষে অঙ্কের পরিবর্তন হয়ে যায়, কিন্তু ইউজুয়ালি এটা সহজ, কোনো কঠিন অঙ্কই নেই, পারলে সোজা,
পারলে সোজা। এখন ঘটনা হচ্ছে চলতরিতের মধ্যে এত ভ্যারিয়েশন যে আমি অঙ্ক করায় শেষ করাতে পারতেছি না, যে হ্যাঁ এইটা করাইলাম মানে শেষ। শেষ বলতে কিছু নাই, আছে। এখন প্রশ্ন করছে ঢাকা রেসিডেন্সিয়ালে যে এই চাবি যদি কেউ খুলে দেয়, তাইলে কি বলছে, চাবি যদি খুলে দেয়, দেখো কত মজার প্রশ্ন, এই ভোল্ট মিটারের পাঠ কত হবে? দেখো কি একটা মানে মজার প্রশ্ন করছে। প্রশ্ন করছে যে এই K2 যদি খুলে দেয়, মানে কি K2 অ্যাক্টিভ না, তো K2 যদি খুলে দেয় তাহলে এই K2-র কাজটা কি হবে? এই K2 বন্ধ হয়ে যাবে, মানে K2 দিয়ে আর বিদ্যুৎ চলবে না। যদি এরকম প্রশ্ন বলে যে K2 দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, এর মানে এই রেজিস্ট্যান্সটা আর কাজ করবে না, বাকিরা কাজ করবে। বাকিরা কাজ করবে করবে আচ্ছা, তার মানে ও প্রশ্ন করছে যদি এই চাবি খুলে দেওয়া হয়, মানে এই চাবিটা যদি ইনঅ্যাক্টিভেটেড থাকে, দেখো কি মজার প্রশ্ন, তাহলে এই বিদ্যুৎ কিন্তু এখান দিয়ে আর যাবে না। নো, বিদ্যুৎ ওইখান দিয়ে যাবে, সব ঠিকঠাক আছে, খালি এইটা কাজ করবে না। যদি কাজ না করে তাহলে এই ভোল্টেজের রেট পাঠ কত হবে? এই ভোল্টেজের পাঠ কত হবে? ভোল্ট মিটারের পাঠ কত হবে? কেন? ওই ভোল্ট মিটার কোথায় লাগাইছে? ভোল্ট মিটার লাগাইছে R5-এর পেছনে। এখন ভোল্ট মিটার যে এইখানে লাগাইছে R5-এর পেছনে, তাইলে আমার এই দুই বিন্দুর বিভব পার্থক্য লাগবে। আলটিমেটলি আমার কাছে কি চাইছে? চাইছে এই যে R5, এইটার ভোল্টেজ কত। অথচ কোয়েশ্চেনটার মধ্যে একটু মানে ঝালাক দিকলাজা দেখাই দিছে যে যদি 10 অ্যাম্পিয়ার ইনঅ্যাক্টিভেটেড থাকে তাহলে ভোল্ট মিটারের পাঠ কত। এবার মজাটা দেখো কোথায়, তোমার একটা রেজিস্ট্যান্স কমে গেছে, তোমাকে আবার বাইর করতে হবে। যেহেতু একটা রেজিস্ট্যান্স কমছে, তুমি আমাকে বলো, তুমি একটা সার্কিট নিয়ে কাজ করতেছিলা, সেই সার্কিটে 5টা রেজিস্ট্যান্স ছিল। ওই 5টা রেজিস্ট্যান্স থাকার কারণে তুমি যে আই পাইছো, মানে বিদ্যুৎ প্রবাহ পাইছো, রেজিস্ট্যান্স একটা কমায় দিলে বিদ্যুৎ প্রবাহ কি আগেরটা থাকবে? নো, বিদ্যুৎ প্রবাহের মান বাড়বে। যেহেতু একটা বাধা কমাইছো, ক্লিয়ার কাট কথা। এখন তুমি যদি এটাকে হিসাব করো যে স্যার কেমন করে আমি হিসাবটা করব, তো চলো আমি হিসাবটা করি। যেমন মনে করো এখন আমাকে এখন রেজিস্ট্যান্স বাইর করতে হবে। কেমন করে? এই যে দুই বাবাজি প্যারালাল আছে, ওই প্যারালাল কত ছিল মনে আছে? 1/10 1/40 হিসাব করে আমরা 8 পাইছিলাম। তার মানে এই যে প্যারালাল এবং তার সাথে এই 4 আর 5 এখন সিরিজে আছে, তার মানে আমি এখন বাইর করব সিরিজ। এই সিরিজটা কোনটা? ওই যে আমি গয়ে বের করছিলাম এই আরপি, এইটা, এই আরপির সাথে R4 আর R5 যোগ করব। করলে কি হবে বলো? করলে কি হবে? এই যে দেখো, এটা 8, এটা হচ্ছে 2 আর এটা আড়াই, তার মানে 8 2 and 2.5 যোগ করলে হচ্ছে 12.5 ওহম। এইবার তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 12 12.5। তো তাই যদি হয়, তুমি এবার আই এর মান বাইর করো। এই তারের এই টোটালটার আই কত? তাহলে আই হচ্ছে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এখন তুমি যে একটু আগে ই বের করছিলা, তড়িৎচালক শক্তি কত বের করছিলা? 19.88। তুমি এই ভোল্টেজের ই বের করছিলা যে 19.88 ভোল্ট করছিলা। এইবার আসো, এটা হচ্ছে আরএস। তার মানে এই যে 19.88 তড়িৎচালক শক্তি ছিল আগে, ওই যে গ নাম্বারে, এইবার আরএস কত? এই যে এটা, এইবার হচ্ছে এইটা 12.5 আর তো আছেই 1। এখন তুমি আমারে বলো এটা কত হবে? তার মানে 19.88কে আমি এখন 13.5 দিয়ে ভাগ করব, 1.47। তার মানে এখন এখানে আসতেছে 1.47 অ্যাম্পিয়ার। তুমি এবার হিসাব করে দেখো যে ঘটনাটা কি দাঁড়াচ্ছে। তো এই যে 1.47 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত আমি পাইলাম, এই বিদ্যুৎ প্রবাহের ফলে আমি এখন হিসাব করব
যে এটার ভোল্টেজ কত, ভোল্টেজ। তো এখন আমি ভোল্টেজটা কেমন করে হিসাব করব? এই যে এইটার ভোল্টেজ, তো এইটার যদি আমি ভোল্টেজ হিসাব করতে যাই, তাহলে এই আই প্রবাহিত হচ্ছে পুরা বর্তনীর জন্য। তো ওই যে ভি যেটা R5 সাথে লাগানো ছিল, R5 পেছনে লাগানো আছে, তাহলে ওইটার ভোল্টমিটারের ভোল্টেজটা কত হবে? এই R5 যে ভোল্টেজ I ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে ভি হচ্ছে IR, তাহলে এই আই হচ্ছে এইটা আর এই R5 হচ্ছে এইটা। তার মানে আই হচ্ছে 1.47 ইন্টু R5 হচ্ছে RI। তাহলে এই 1.47 আর RI গুণ করলে কত হয়? এটা হচ্ছে 3.68 ভোল্ট। এটা হচ্ছে 3.68 ভোল্ট। শাহিনা কোরেশি আইডি থেকে, আমি তো আগেও বলেছি, আমি তো একটু আগে বলেছি আই 2 অ্যাম্পিয়ার ছিল কখন? যখন এই রেজিস্ট্যান্স অ্যাক্টিভেটেড ছিল। যেহেতু এই রেজিস্ট্যান্স এখন অ্যাক্টিভেটেড হবে না, তাহলে পুরো কারেন্ট এখন এইখান দিয়েই যাবে, রাইট? এই যে রেজিস্ট্যান্স না থাকার কারণে এখন আইটা এখান দিয়ে যাবে। এই কারণে আমাকে আইটাকে আবার হিসাব করতে হয়েছে, বিকজ আমার ই এবং আর ঠিক থাকলেও আমার RS চেঞ্জ হয়েছে 12.5। এটা যদি 10 থাকতো, যদি থাকতো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 12 12.5 হইতো না। এই যে দেখো, একটা অঙ্ক করাইতে 30 মিনিট লেগে গেছে। এই কারণে চলতরিতে মানে একটা অঙ্কে ঢুকলে অন্তত পক্ষে 20-30 মিনিট পার হয়ে যায়, মানে একটু বিশ্লেষণ করতে গেলে। এখন এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, বা এই ধারণার বা এই ধাপের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পারবা না তোমরা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুল্য রোধ যেহেতু বেড়ে গেছে, তাই আবরার শাহরিয়ার পুলক, হ্যাঁ তুমি ওই যে এই যে এটা যে প্যারালাল ছিল, তো প্যারালাল যেহেতু আমি কমাইছি তাই এটা কমছে। তুমি যদি সিরিজ থেকে একটা কমায় দাও তাহলে বাড়বে। তুমি সিরিজ বর্তনীতে যখন রেজিস্ট্যান্স থাকে তখন কি হয়? ভোল্টেজ চেঞ্জ হয়, কিন্তু আই একটাই থাকে। কিন্তু প্যারালালে কি হয়? আইগুলা কিন্তু ভাগ হয়। সুতরাং তুমি যদি সিরিজ থেকে রেজিস্ট্যান্স কমাও, তাহলে যে রেজাল্ট পাবা, সমান্তরাল থেকে রেজিস্ট্যান্স কমাইলে একই তুমি পাবা না। তুমি করে দেখো অঙ্ক, যে কোনো একটা সার্কিট তুমি সিরিজ আর প্যারালাল করে তুল্যরোধ বের করে আই বের করো, এরপরে একটা রেজিস্ট্যান্স কমায় দাও, কমায় আবার আই বের করো, দেখবা ক্লিয়ার। মালিহা তাসনিম, আমি আগেই বলেছি যে কোনো একটা তারকে টেনে লম্বা করলে সেই তারের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যায়। এই কারণে উভয় পাশে রোধ দ্বিগুণ হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়, টোটাল রোধ 4 গুণ বাড়বে। শিউলিচন্ডা আইডি থেকে সৃষ্টি, এই তড়িৎচালক শক্তির মান তো চেঞ্জ হচ্ছে না। তড়িৎচালক শক্তি তো একটা প্রদত্ত শক্তি। ওই যে মানে আমি যে একটা ভিডিও দিয়েছি ব্যয়িত শক্তির, এটা নিয়ে একটা ভীষণ নাড়াচাড়া হচ্ছে। এত জায়গা থেকে মানুষ আমাকে ফোন দিছে যে কল্পনার বাইরে, যে স্যার আপনি ব্যয়িত শক্তির হিসাবে এটা কী করলেন? আমি একটা সেন্টেন্স ভুল বলি নাই। এবং ব্যয়িত শক্তির আমি যে অঙ্ক করাই দিছি, এই যে তড়িৎচালক শক্তি, এটা তো প্রদত্ত শক্তি, এটা তো থাকবে, ও আনচেঞ্জড থাকবে। তুমি রেজিস্ট্যান্স বাড়াও কমাও, আই বাড়বে কমবে, ওর সেম থাকবে। ই না থাকলে ভোল্টেজই তো থাকবে না। এখন এইটাকে কিন্তু আমি মোটরের সাথে তুলনা করতে পারি। ই যদি তড়িৎচালক শক্তি হয় যার কারণে বিভব পার্থক্য বজায় থাকে, তাই না? ব্যয়িত শক্তি নিয়ে একটা চরম নাড়াচাড়া হচ্ছে। আমিও বুঝাইতে পারতেছি না। একটা ইঞ্জিন তুমি বানাইছো, সেই ইঞ্জিনটার কাজ করতে পারে ধরো 15 ওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন। তার মানে কি? তুমি একটা ইঞ্জিন বানাইছো, সেটা কাজ করতে পারে 15 ওয়াট, মানে কি? ওই ইঞ্জিনটা 1 সেকেন্ডে 15 জুল কনভার্ট করতে পারে।
কিন্তু তুমি যে ইঞ্জিনটা বানাইছো সে কি আসলে 1 সেকেন্ডে 15 জুল করতে পারবে? পারবে? পারবে না। বলে কেন? কারণ ইঞ্জিন তো কাজ করতে গেলেই তো শব্দ হবে, তাপ উৎপন্ন হবে, অন্যভাবে যান্ত্রিক শক্তি নষ্ট হবে, কোনো না কোনোভাবে ওয়েস্টেজ হবে। তো তুমি ওরে বানাইছো 15 ওয়াট করে, এর মানে ও 1 সেকেন্ডে 15 জুল শক্তিকে কনভার্ট করতে পারে। কিন্তু ও তো তোমাকে তাই দিবে না। পৃথিবীর কোনো ইঞ্জিন সেটা পারবে না। পারবে 100% ইফেক্টিভ হইতে? পারবে না। তখন কি হয়? ও 1 সেকেন্ডে 15 জুল না করে ও 1 সেকেন্ডে 9 জুল করে। তো তুমি তো তাই বললা, 1 সেকেন্ডে 15 জুল করার মতন করে বানাইছি, 1 সেকেন্ডে 9 জুল করে। তো এটার ক্ষমতা ছিল 15 ওয়াট, এইটার ক্ষমতা এখন 9 ওয়াট হবে। তো 15 ওয়াট ক্ষমতার ইঞ্জিন 9 ওয়াট কাজ করতে পারে। এইটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি। এখন ব্যয়িত শক্তি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে পোলাপান পাগল হয়ে যাচ্ছে, স্যার এটা তাহলে ব্যয়িত শক্তি হবে কেন? আরে এইটা দিয়ে তো প্রদত্ত শক্তি। 15 ওয়াট হচ্ছে প্রদত্ত শক্তি, আমার ইনপুট, এইটা আমার আউটপুট। ও কাজ করে 9 ওয়াট, বানাইছি 15 কিন্তু কাজ করে 9। তাহলে অপচয়কৃত শক্তি কত? এই যে অপচয়কৃত শক্তি 6 জুল। 15 জুল মাইনাস 9, 6 জুল। অপচয়কৃত শক্তি আছে বলেই তো, অপচয়কৃত শক্তি আছে বলেই হচ্ছে কর্মদক্ষতা 100% হয় না। এই লাইনটা কেউ বুঝতেছে না কেন? একটা যন্ত্র তুমি ওরে 15 ওয়াট দিয়ে বানাইছো, 15 ওয়াট কাজ করবে? আমারে বলো, কোন যন্ত্র পারবে 15 ওয়াট কাজ করতে 15 ওয়াট দিয়ে বানাইলে? তাইলে আমার ইউটিউবের কমেন্টের মধ্যে পোলাপান লেখতে শেষ যে স্যার ব্যয়িত শক্তি এরকম হওয়ার কথা, এরকম হয়েছে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছিল। এর আগের বারের ব্যাখ্যায় আমি ইনপুটের সাথে টি গুণ করছি, কিন্তু আমি ব্যাখ্যাটা দিতে পারি নাই যে কেন গুণ করছি। কারণ ওই ইনপুটের সাথে টি গুণ করা মানে হচ্ছে কতটুকু কাজ করার কথা ছিল কিন্তু কতটুকু করতেছে, এই হলো বিষয়। না বুঝার তো কিছু নাই। আলফাজ নওয়াজ খান শ্রাবণ আইডি থেকে ডেফিনেটলি আমার এখান থেকে মানে ভিডিও স্ট্রিমিংয়ের কোনো প্রবলেম হওয়ার কথা না। ইয়াসির, তুমি ভিক্টোরিয়া একাডেমির 2018 কোয়েশ্চেনটা আমাকে একটু দিও, মানে গ্রুপে পোস্ট করো। আজকে আমি কতক্ষণ পড়াবো আমি জানি না, দেখি কতক্ষণ যাইতে পারি। এটা মুসলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, একটা কথাও কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার, ফিজিক্স হচ্ছে ক্লিয়ার, আলোর মতন। যে হ্যাঁ, তাহলে আমার ভোল্টেজ বাড়াই দিলাম, তাহলে আই কি হবে? আই কমাই দিলাম, তাহলে কেন কমাইলাম? সিরিজে থাকলে কি হবে, প্যারালালে থাকলে কি হবে? একেবারে ক্লিয়ার থাকবে, একদম তোমার সামনে ম্যাথমেটিক্যালি ক্লিয়ার। কোনো এই পাশে পাশ হবে না, বিকজ দিস ইজ অল ম্যাথমেটিক্স। পানির মতন সহজ থাকবে এবং কোনো কনফিউশনের কোনো অপশন নেই। এখন আমি আরেকটা জায়গায় আসি। দেখো, একটা মানে চলতরিৎ নিয়ে আসলে লাইভ ক্লাস হওয়া উচিত 5 ঘন্টা করে, তাইলে 5 ঘন্টায় 10টা অঙ্ক করান যাবে। এখন আরেকটা দেখো, মনে করো যে কোথায় জানি আসছে, আমি তো আসলে সার্কিটের দিকে তাকাইলে মনে হয় সবই সহজ, কিন্তু ব্যাখ্যা এমনভাবে দেয়, যেমন ধরো আমি তোমাদেরকে আরেকটা সার্কিটের কথা বলি। এটা যে কোথায় আসছে, সরি, নির্বাচনী পরীক্ষা 2019-এ স্কুলটার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। একটা অদ্ভুত প্রশ্ন দিছে। অদ্ভুত প্রশ্ন না, এটা আসলে সোজাই, আমি বলে ভুল করতেছি, আসলে অদ্ভুত না, সোজা। ওরা দিছে এরকম যে এইটা হচ্ছে একটা বিদ্যুৎ উৎস, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স, খেয়াল করো, এই দেখো, এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স, এই দিছে। দেওয়ার পর কি করছে জানো, এইখানে আরেকটা মারছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, এরপরে আবার পাশে আরেকটা দিছে, দিয়া এইটাকে যখন একসাথে যুক্ত করছে কি দিছে, 2 1 4 4। তার মানে এটা হচ্ছে 2 1 4 4, এরকমই তো, এরকম না? হ্যাঁ, 2 1 4 4।
তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা 1 ওহম, 4 ওহম, 4 ওহম। তাহলে ওরা এটাকে দিছে R1, এটাকে দিছে 2 3, কি দিছে 2, সরি 1 2 3 4। তার মানে এইটাকে দিছে 1, এটাকে 2, এইটাকে দিছে 3, আর এইটাকে দিছে 4। আর কি দিছে? এখানে দিছে হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, এই প্রশ্নটা আমি কেন আলোচনা করতেছি এটার একটা কারণ আছে। প্রশ্নটা করছে এইরকম, কি প্রশ্ন করছে? হ্যাঁ, 5 ভোল্ট, 2 ওহম, 1 ওহম, 4 ওহম আর 4 ওহম। ওকে, ডান। এই প্রশ্নটা দিয়ে ওরা বলছে তড়িৎচালক শক্তির এসআই একক কি? তড়িৎচালক শক্তির এসআই একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পরিবাহকের পরিবাহকত্ব কিসের উপর নির্ভর করে? কোন পরিবাহকের পরিবাহকত্ব কিসের উপর নির্ভর করে? দুইটা জিনিসের উপর নির্ভর করে। কোন পরিবাহীর পরিবাহকত্ব দুইটা জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে পরিবাহীর উপাদান কেমন, এটা কি ধাতব পদার্থ না অধাতব পদার্থ, সেটার উপর নির্ভর করে। আরেক হচ্ছে তাপমাত্রা। যদি তাপমাত্রা বাড়ায় দেই তাহলে পরিবাহীর পরিবাহকত্ব কমে। রিমেম্বার, যদি তাপমাত্রা বাড়ায় দেই তাহলে পরিবাহীর পরিবাহকত্ব কমে। কেন কমে? কারণ তাপমাত্রা বাড়াইলে ওই পদার্থের ভিতরের অণুগুলোর গতিশক্তি বাড়ে, এবং গতিশক্তি বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়। রেজিস্ট্যান্স বেড়ে যায়। থ্যাংক ইউ। তাপমাত্রা উপাদান, রণধীর চৌধুরী, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। দিব্যজ্যোতি দাস, সাবাস, থ্যাংক ইউ। নাদিয়া সুলতানা, লভ্য কার্যকর শক্তিকেই ব্যয়িত শক্তি বলা হয় সোনা, থ্যাংক ইউ। লভ্য কার্যকর শক্তিটাই ব্যয়িত শক্তি, এমজিএইচ। ক্লিয়ার কাট, মানে ক্লিয়ার কাট কথা। আচ্ছা, 1 মিনিট, পরিবাহকের গ্রাফ নিয়ে একটু বোঝানো দরকার। ওবায়দুল্লাহ, পরিবাহকের গ্রাফটা কিসের, কোন ফ্যাক্টরের উপর তুমি চিন্তা করবা? তুমি যদি মনে করো যে পরিবাহকের তাপমাত্রা বাড়ায় দিলা তাহলে রেজিস্ট্যান্স কমবে, ইউজুয়ালি অপরিবাহীর মানে সেমিকন্ডাক্টরের হিসাব কিন্তু আলাদা। মাইন্ড ইট। এটার প্রশ্নটা কি দেখো, এটার প্রশ্নটা করছে 2 নং, সরি ওফো, প্রশ্ন তো আরেকটা আছে, সরি। এটা তো প্রশ্নটা করছে 4 নম্বরে। আমি প্রশ্নটা দেখে দেখো, পরের একটা প্রশ্ন করছে 4 কেজি ভরের তামাকে, ও মাই গুডনেস, ভালো প্রশ্ন। 4 কেজি ভরের তামাকে 5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তারে পরিণত করা হলো, তাহলে আর মানে হচ্ছে 5 মিলিমিটার। 4 কেজি ভর, তাহলে এম এর মান 4 কেজি। 4 কেজি ভরের তামা, এটাকে 5 মিলিমিটার ব্যাসের তার বানানো হয়েছে। বানানোর পরে কি বলছে? বানানো হয়েছে, তামার ঘনত্ব দেওয়া আছে, রো হচ্ছে 8960, তার মানে রো হচ্ছে 8960 কেজি পার মিটার কিউব। তারপর প্রশ্ন করছে কি, ও আচ্ছা, আপেক্ষিক রোধ দিয়ে দিছে। তামার ঘনত্ব তো হচ্ছে, দাঁড়া 1 মিনিট, এখন ঘটনাটা হচ্ছে এই যে, এইবার দেখো, খেয়াল করো কি একটা অদ্ভুত বিষয়, যে তামার ঘনত্ব, এই ঘনত্বকে কিন্তু রো দিয়েও প্রকাশ করা হয়, আবার আপেক্ষিক রোধ এইটাকেও রো দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -8 ওহম মিটার। তুমি দেখো মজার ব্যাপারটা, একটা হচ্ছে ডেনসিটি, ঘনত্ব, এই রো হচ্ছে m/v, আবার এই রো কোনটা, আপেক্ষিক রোধ। তার মানে একই অঙ্কে এখন দুইটা চলক একই রকম। এখন যদি এমন অঙ্ক হয়, তো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন চিন্তা করতে হয়, কোয়েশ্চেনটা কোন স্কুলের বাবারে? কায়ুম, 5 মিলিমিটার ব্যাস, এটা ব্যাস হবে অ্যাকচুয়ালি, আমি আর লিখেছি 5 মিলিমিটার ব্যাস। তো অঙ্কটাতে বলেছে যে এই তামার তারের রোধ বের করতে। এখন তুমি আমাকে বলো, তামার তারের রোধ বের করার সূত্র হচ্ছে R = রো L / A। তোমার কাছে কি কি আছে? এই রো আছে, এল কি, দৈর্ঘ্য, কেমন করে পাইবা? এই যে দৈর্ঘ্যটা কেমন করে পাইবা?
এই যে এ ক্ষেত্রফল তা পাইবা কেমন করে? এখন তুমি আমারে বলো এটা কেমন করে পাবো? আমি জানি এই যে রো যেটা হচ্ছে ঘনত্ব, এই রো হচ্ছে m/v। তাহলে আমি v পাবো কেমন করে? v হচ্ছে আমার আয়তন, তার মানে m/রো। এই রো মানে হচ্ছে ঘনত্ব। রিমেম্বার ভর ছিল 4 কেজি, 4 কেজি না? হ্যাঁ 4 কেজি। তাহলে এটা যদি 4 কেজি হয়, ঘনত্ব হচ্ছে এই যে এটা 8960, তার মানে 8960। তো 4কে 8960 দিয়ে ভাগ করলে কি হবে? 4.64 10 টু দি পাওয়ার -4। তার মানে এটা হচ্ছে 4.64 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। আবার খেয়াল করো, এই ভি মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই এ মানে কি? খুব মজার প্রশ্ন। এই এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার কত? পাই ইন্টু আর মানে কি? এই যে এটা ডি এর অর্ধেক। তো ডি এর অর্ধেক মানে 2.5 মিলিমিটার। 2.5 মিলিমিটার মানে কি? 2.5 মিলিমিটার মানে হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। তাহলে পাই ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার, এটা হচ্ছে এর মান। তাহলে এই যে ভি এর মান, ভি সমান এইটা লেখা যাবে। তাহলে এইটা যদি ভি সমান এল ইন্টু এ হয়, তাহলে আমি এখান থেকে এল দরকার আমার। কেন? এই যে এখানে আমার এল বের করতে হবে, তাই না? তার মানে কি? তার মানে আমি যদি এখন হিসাব করি যে আমি এ বের করতে চাই, এ, তাহলে এটা আমাকে হিসাব করতে হবে এইটা যে 3.1416 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার, 3.5 ইন্টু -3 স্কোয়ার, এটা কত? 1.96 10 টু দি পাওয়ার -5। তার মানে এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই এ। তাহলে ভি এর মান 4.64 10 টু দি পাওয়ার -4 এইটা, আর এর মান হচ্ছে এই আমি এখন যেটা পাইলাম 1.96 10 টু দি পাওয়ার -5। এখন যদি আমি 4.64 10 টু দি পাওয়ার -4কে অ্যান্সার দিয়ে ভাগ করি, তাহলে দৈর্ঘ্য পাবো 23.63 মিটার। তার মানে 23.63 মিটার এটা দৈর্ঘ্য। এইবার আমি ওখানে যাব। এইবার আমার রো এর মান এই যে এটা 1.7 10 টু দি পাওয়ার -8 ইন্টু এল এর মান এই যে এটা 23.63, এর মান এই যে এটা এল বাই এ। তার মানে আর ইকুয়ালস টু রো এল বাই, তার মানে এটা হচ্ছে 1.96 10 টু দি পাওয়ার -5। বলো বুঝছো কিনা? তার মানে এত ডিভাইডেড বাই 1.96 10 টু দি পাওয়ার -5 এত ইন্টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কত? 0.02 ওহম। তার মানে 0.020, তার মানে এটা হচ্ছে 0.020 মানে 0.02 ওহম। এই হচ্ছে অ্যান্সার। দেখো একটা অঙ্ক করতে গিয়ে 10 মিনিট চলে গেছে। বলো এই অঙ্ক খুব সোজা, পারলে সোজা। বলো কোথায় কঠিন লাগছে? লুসিয়া নাফসি আইডি থেকে, এইটা হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে 2019 সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। এবং কেন যেন আমার মন বলতেছে তোমাদের পরীক্ষায় এই অঙ্ক, মানে বোর্ড পরীক্ষায় যেরকম অঙ্ক আসছে ইজ নট নেসেসারিলি এরকম অঙ্ক আসবে, বাট সোজা। দুইটাই ঘনত্ব, দেখো একই সাথে দুই চলক। এখন খুব টেনশনে পড়ে যাওয়ার কথা, এটা হলো ঘনত্ব রো, এইটাও আপেক্ষিক রোধ রো। এখন রোকে কোন রো দিয়ে ব্যবহার করবো? এই যে ঘনত্ব m/v, এই রো কোনটা? এই যে এইটা।
তাহলে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাওয়া যাবে। আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাইলে আমি দৈর্ঘ্য পাবো, ওই দৈর্ঘ্য ওখানে বসায় দিব, শেষ। আমি যে অঙ্ক করতে চাইছিলাম এই অঙ্কতে আসতে পারলাম না, এই অঙ্ক করতে গিয়ে। বলো তোমাদের কি ধৈর্য আছে? বুঝছো? আমার কিন্তু আছে। এই যে আমার দিব্যজ্যোতি দাস, ওর কাছে এটা ইজি ম্যাথ, থ্যাংক ইউ। জাস্টিন তানভীর, তুই এগুলো পারলে পরীক্ষা দিবি না কেন? এটা তো সোজা। তো আমি করাইতে গেলে আমার কথা বেশি বলতে হয়, তাই টাইম বেশি লাগে, কিন্তু তুই যখন এক মনোযোগে অঙ্কটার দিকে তাকাবি, এটা মনে হবে ये तो मेरा बाएं हाथ का खेल है। আচ্ছা সাদিয়া, এইটা তো ঘটনা না। এই যে আমার এমডি আনোয়ার হোসেন, ধৈর্য আছে, থ্যাংক ইউ সোনা। আচ্ছা আচ্ছা, এই স্যার এই দুইটা প্রশ্ন একটু ফেবুতে আপ দিয়েন, এই দুইটা প্রশ্ন। বলিস কি? আচ্ছা দিব না, যা দিব না। আমি তোদেরকে কালকে সকালে অনেকগুলো সৃজনশীল দিব, দেখিস কি সৃজনশীল আসতে পারে। আমি তো বলতেছি চলতরিৎ শেষ হবে না, যে স্যার আপনি 50টা অঙ্ক করাই দেন, এই 50টা অঙ্কই শেষ, কোনো শেষ নাই। এটা তো গেল হচ্ছে গিয়ে, এটা তো গেল শিরোনাম, এতক্ষণ শিরোনাম গেছে, এবার আসল খবরে আসো। আসল খবর হচ্ছে আমি যে অঙ্কটা আসলে করতে চাচ্ছিলাম, এটা করতে না পারি, এখন এটা করে ফেলছি। অঙ্কটা হচ্ছে এখন যেটা আমি এখন করব, অঙ্কটা বলছে কি বলছে দেখিস, কি মজার একটা ব্যাপার। অঙ্ক বলছে 1 নম্বর বর্তনীতে, মানে এটাতে তড়িৎচালক শক্তি 5 ভোল্টের জায়গায় যদি 10 ভোল্ট করা হইতো, তাইলে R1 এবং R2 এর তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। কি অদ্ভুত প্রশ্ন, শুনিস। এই যে R1 বুঝিস, কিন্তু এই যে R1, এই R1 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ যাচ্ছে? ধর যে I1, আমি জানি না, বাইর করব I1। আচ্ছা, R2 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ যাচ্ছে? ধর যে I2। এখন I1 আর I2 কত তা তো আমি জানি না, আমি বাইর করব যে এইটার I1 আর এইটার I2 কত। কত যখন ভোল্টেজ 5 বা তড়িৎচালক শক্তি 5 ভোল্ট, ও প্রশ্ন করছে যে 5 ভোল্টের জায়গায় যদি আমি 10 ভোল্ট দিতাম, তাহলে কি হইতো? একদম ক্লিয়ার সোজা কথা। I1 আর I2 কত আমি জানি না, না জানি উত্তরটা দিতে পারবো, যেহেতু ভোল্টেজটা ডাবল বাড়াইছি, 2 গুণ, তাহলে I2 মানে R1 এর মধ্য দিয়ে পরে যে I1 প্রাইম আর I2 প্রাইম বিদ্যুৎ প্রবাহিত হবে, এইটা হবে এইটার ডাবল। এটা আমি ক্লিয়ার, বুঝছিস? এইটা আমি ক্লিয়ার। 5 ভোল্ট লাগানোর কারণে যে I1 I2 যাচ্ছে, তার চাইতে যদি 10 ভোল্ট লাগাইতাম, I1 I2 ডাবল হইতো। স্যার অঙ্কটা কেমন করে করতে হবে? আগে হিসাব কর, এই দুইটা কেমনে আছে? প্যারালাল। এবার আসি অঙ্কে, এটা মুসলাম কিন্তু, হ্যাঁ বুঝিস? কারো কোনো কোয়েশ্চেন? দ্বিগুণ হবে, থ্যাংক ইউ। সুরাইয়া ইয়াসমিন ফারিয়া, এটা আমি এখনই বুঝাচ্ছি। আফিফা ইবনাত অর্ণা, তুমি তো আজকে নতুন জয়েন করেছ। মানে আমরা তো এর আগে চলতরিতের মেলাখানে ক্লাস করেছি, এই কারণে কিছুটা ধারণা হয়েছে যে কিভাবে অঙ্কটার মধ্যে যাইতে হবে আমাকে। আমি বলতেছি কেমন করে বের করতে হবে। দেখ কেমন করে বের করতে হবে। আমি আগে টোটাল বাইর করি। ওই যে R1 R2 কেমনে আছে? প্যারালাল। বুঝিস আজান হচ্ছে। 1/R1 1/R2 প্যারালাল, এটা প্যারালাল। তার মানে 1/1 প্লাস 1/4। তো 1/1 প্লাস 1/4 কত? এটা হচ্ছে 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5/4। তার মানে আরপির মান কত? আরপির মান হচ্ছে 4/5। তো
তো 4/5 নিশ্চিতভাবে, এটা কোথায় ক্যালকুলেটর, 4/5 নিশ্চিতভাবে কত হবে, 4/5 কত, 0.8। তার মানে এটা হচ্ছে 0.8 ওহম। এই 0.8 ওহম আর এই যে 2 আর 4 কেমনে আছে, সিরিজ। এবার আসো খেলায়, তাহলে সিরিজ কত, ওই যে R3 প্লাস RP প্লাস R4, তার মানে কত, 2 প্লাস 0.8 প্লাস 4, খেলা হবে, এই তো খেলা হবে। তাহলে এটা হচ্ছে 6.8 ওহম। এইবার আসি ভোল্টেজ কত, ভোল্টেজ 5। তাহলে ভোল্টেজ যদি 5 হয় তাহলে I = V/R S। V হচ্ছে 5, R হচ্ছে 6.8। এইবার আসো খেলায়, তাহলে 5/6.8 কত, 5/6.8 কত রে, 0.735। এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অর্থাৎ এই টোটাল সার্কিটের কারেন্ট এত। এইবার আসো তাহলে স্যার I1 এর ভিতর দেয়া, I1 কত কত, হ্যাঁ এখন হিসাব করো। এখন যদি আমি হিসাব করি যে স্যার, মনে করেন আমি যদি এই অঙ্কটাকে এমনভাবে হিসাব করি যে V 0.735 অ্যাম্পিয়ার, তাহলে এখন ভোল্টেজটা কত, এখন আমার হিসাব করতে হবে। এই দুইটা প্লিজ একটু মনে রাখ প্লিজ, এই দুইটা, এই ভোল্টেজ নাই কিন্তু, এই ভোল্টেজটা না। আমার আরপির ভোল্টেজ কত, আরপির ওই অংশটার ভোল্টেজ কত, এই যে খেয়াল কর, ভোল্টেজ I ইনটু এটা কোথায়, আরপি। দিস ইজ দ্য পয়েন্ট। এখন এই I কত, 0.735। আরপি কত, আরপি ওই যে আরপি, এই যে এটা, এই যে 5/4। তাহলে 5/4 এত ভোল্ট হচ্ছে এই দুইটা তারের ভোল্ট। তার মানে কি হবে, তার মানে এটা ইনটু, ও আমি তো 5/4 কেন লিখছি, 4/5 হবে, সরি, এটা অ্যাকচুয়ালি 4/5 হবে, কারণ এটা তো হচ্ছে গিয়ে এইটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, দুঃখিত, 0.8 হওয়ার কথা। থ্যাঙ্কস। এই যে এরকম ভুল করা যাবে না, 0.8। তাহলে অ্যান্সার হচ্ছে 0.588, 0.588 ভোল্ট। আমি এখন অঙ্কে আসি নাই। তার মানে 5 ভোল্ট এটা ছিল এই সার্কিটের ভোল্ট, কিন্তু আমি এই দুইটা তারের ভোল্টেজ বাইর করতে চাচ্ছি, সেটা হচ্ছে এত। এইবার R1 এর মধ্য দিয়ে কত I যাচ্ছে, I1, I = V/R1, আবার I2 হচ্ছে V/R2। এইবার এই ভোল্টেজটা হচ্ছে এটা, বল বুঝলি কিনা, 0.588 /R1 কত, 1। এটা হচ্ছে 0.588 /4। বলো, এইবার একটু মাথা খাটাও। তাহলে এখানে আসতেছে 0.588 অ্যাম্পিয়ার, এইখানে আসতেছে 0.588 /4 কত, 0.147, 0.147 অ্যাম্পিয়ার। তার মানে এটা যখন 5, তখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 0.588। এই যে I এর মান 0.588 অ্যাম্পিয়ার, I2 এর মান 0.147 অ্যাম্পিয়ার। এতক্ষণে আমরা প্রথম অংশ করেছি। এরপর যদি বলে যে 5-এর জায়গায় 10, তাও খেলা হবে। কেমন করে, 5-এর জায়গায় যদি 10 হয়
তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? মানে আমি এখন কি পাইছি? আমি ওই যে একটু আগে বের করছিলাম যে R1 এর মধ্য দিয়ে যাবে I1 আর R2 এর মধ্য দিয়ে যাবে I2। I1 I2 বের করছি। এখন 5-এর জায়গায় কি হবে? 10। তাহলে কি কি চেঞ্জ হবে? এই 5 হয়ে যাবে 10। 10 হলে এখানে একটা চেঞ্জ হবে, তাহলে এখানে একটা চেঞ্জ হবে, তাহলে এখানে একটা চেঞ্জ হবে। সুতরাং এখানে আর এখানে চেঞ্জ হবে। খেলা শেষ। দ্যাটস ইট। নাও টেল মি, আজকে 1.5 ঘন্টা ধরে মাত্র 3টা অঙ্ক করাইলাম, বলো কোনো প্রবলেম? এখন তুমি এই জাতীয় যত অঙ্ক আছে তুমি এটার দিকে তাকাও, ভাবো, চিন্তা করো আর অঙ্কটা করো। হোসাইন হামিম, যদি এই 5 ভোল্টের জায়গায় 2.5 ভোল্ট হয়, তুমি নিজে অঙ্কটা করে দেখো। এই আই অর্ধেক হবে, এই আই অর্ধেক হবে। তুমি নিজে করে দেখো যে এখানে যদি তুমি 5 ভোল্টের জায়গায় 2.5 ভোল্ট দাও তাহলে কি হয়, তুমি করো। রাদিত, লাইসা, দিব্যজ্যোতি দাস, থ্যাংক ইউ সোনা। আমার একটু কষ্ট হয় কিন্তু ভালো লাগে। হৃদিতা সাহা, তমাল চৌধুরী, তোর কাছে এটা ঝামেলা মনে হচ্ছে? এইটা ঝামেলার অঙ্ক? এটা কোনো অঙ্কই না। আমি একটু বেশি বকবক করছি তাই এটা একটু বেশি জ্ঞানজামলা মনে হইতেছে, কিন্তু অঙ্কের দিক তাকায় দেখ, এটা হইল বায় হাত কা খেল। ডান। আরও আছে অঙ্ক। আমি তো একটা মানুষ, এই সারাক্ষণ বকবক করতে গেলে সামটাইমস একটু গলাটা রেস্ট লাগে। তো এতক্ষণ বকবক করাটা তীব্র আমি তো ইন্টেন্সিভলি ব্যাখ্যা করি, তাই সামটাইমস একটু মনে হয় যে একটু ব্রেক দেই। একটু ব্রেক দেওয়া উচিত। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টানা ক্লাস করার পর একটা মানুষের ব্রেক লাগে, রিল্যাক্সের দরকার আছে। হ্যাঁ, কারণ অঙ্ক না বুঝা ঘন্টা হিসাব করলে তো হবে না, না বুঝা 10 ঘন্টা পড়লে তো ঘোড়ার আন্ডা হবে। বুঝা 20 মিনিট পড়তে পারলে এটা হচ্ছে কাজের কাজ। থ্যাংক ইউ। শিরিনা আক্তার আইডি থেকে, বাবারে বাবা, এই ধরনের ইমোজি, খুব রাগান্বিত ইমোজি মনে হচ্ছে তোমার। সুপ্তি, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। রিফাত জাহান রিফা, আচ্ছা। খালেদ মাহমুদ, আমি তোমাদেরকে একটু পরে, আজকে তো পরীক্ষা আছে, তোমরা পরীক্ষা দিবা, এবং পরীক্ষার পর আমি তোমাদেরকে কিছু MCQ এবং CQ কোয়েশ্চেনটা দিয়ে দিব, এবং আমি আজকের এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব। থ্যাংক ইউ। সো আজকে যতটুকু আমি তোমাদের সাথে বলেছি, তোমরা আরেকটু মাথায় রেখো যে আরও কিছু ম্যাথমেটিক্স আছে যেগুলো তোমাদেরকে একটু চিন্তা, আমি আরেকটু 5 মিনিট একটু কথা বলি। যেই 5 মিনিটে তোমাদের অনেকের হয়তো চিন্তা হইতে পারে যে স্যার এইটা কি বলে, এটাকে রোদ সাজায় কেমনে, রোদ সাজানোর নিয়মটা কি? রোদ সাজানোর কোনো নিয়ম নাই। একটু মনে প্রাণে ভাবতে হবে যে কেমন করে সাজাইলে কত হয়। প্লিজ একটা জিনিস মাথায় রেখো, যে এইটা একটু মাথায় রেখো, আমি আবারও বলতেছি, যদি সমান মানের দুইটা রোদ প্যারালাল সাজানো হয়, ধরো এইটাও 8 এইটাও 8, তাহলে তুল্য রোধ হবে 4। এইটা 18 এইটা 18, তাহলে তুল্য রোধ হবে 9। শিওর। যদি এইটা 50 এইটা 50 হয়, তুল্য রোধ হবে 25। মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা সার্কিট এঁকে দেখাই। যেমন ধরো সার্কিটটা হচ্ছে এইরকম, দেখো, এটা আসছে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার 2017 সালের পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে এইরকম যে একটা সার্কিটকে ওরা দিয়েছে এরকম, যে এইটা হচ্ছে 100 ওহম, খেয়াল করো 100 ওহম। তারপরে ওরা এইখানে দিছে হচ্ছে কি করছে, এখানে একটা চাবি দিছে, তারপরে এইখান দিয়ে একটা রেজিস্ট্যান্স দিছে, তারপরে এইখান দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স দিছে, তারপর এইখান দিয়ে
আরেকটা রেজিস্ট্যান্স দিছে। খেয়াল করো বিষয়টা। তো কি করছে জানো, R2, এই যে এইটা R2, এইটা হচ্ছে R1, খেয়াল করো। R3 কত, এই যে এটা R3 হচ্ছে 50, R4 হচ্ছে 75 ওহম, আর R2 এটা হচ্ছে 50 ওহম। আমার প্রশ্নটা হচ্ছে ওরা কি ব্যাখ্যা করতে বলছে জানো? ব্যাখ্যা করতে বলছে যে এই যে আই আর আই ভাগ হচ্ছে না, ওরা এখানে ব্যাখ্যা করতে বলছে যে এখান দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে I1। খেয়াল করো কি মজার ব্যাপার। তারপরে এখান দিয়ে যেই তিনটা যাচ্ছে এই তিনটাকে ওরা ভাগ করছে 2, 3, 4, তার মানে I2, I3, I4 ভাগ হচ্ছে না। ওরা ব্যাখ্যা করতে বলছে এই যে কারেন্টটা যাচ্ছে এইটা সমান হচ্ছে এই তিন কারেন্টের যোগফল। আমরা তো জানি সমান্তরাল বর্তনীতে কি হয়, আই ভাগ হয়, I1, I2, I3। আমার শেষ মুহূর্তের যে টার্গেট সেটা হচ্ছে প্রুফ করতে বলছে এই রোধগুলা কেমন করে সাজাইলে তুল্য রোধ 50 হবে। তুমি তাকাও তোমার কাছে কয়টা রোধ আছে। ধরো এই অঙ্কটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অঙ্কটা তোমার কাছে R1 আছে 100, তোমার কাছে R2 আছে 50, তোমার কাছে R3 আছে 50, R4 আছে 75। তুমি আমাকে বলো কেমন করে সাজাইলে তুল্য রোধ 50 হবে? তুমি একটু মনে মনে ভাবো। আমি বলি কেমন করে সাজাইলে এটা 50 বানানো যাবে। তুমি একটু রোধগুলার দিকে তাকাও, কি করলে এটা 50 হবে? কোনো ধরনের বুদ্ধি আছে? আমি একটু আগে কি ব্যাখ্যা করছি যে দুইটা সমান মানের রোধ প্যারালাল সাজাইলে অর্ধেক হয়। এখন আমার কাছে একটা 100 আছে, খেয়াল করে আমি কিভাবে চিন্তা করতে পারি। আমার কাছে একটা 100 আছে, এইখানে যদি আমি একটা 100 বানাইতে পারি তাহলে দুইটা মিলে 50 হবে। আচ্ছা এখানে 100 কেমনে বানাবো? ধরো আমার একটা 100 আছে, বাকিগুলা তা আমি যদি এক কাজ করি, আমি যদি দুইটা 50কে একসাথে করি তাইলে এখানে হয় 25। কত হয়? 25 হয়। 25-এর সাথে 75 যোগ করলে কত হয়? 100 হয়ে তো গেছে। তার মানে কি, আমি এখন এটাকে কাইটে এমন যদি লিখি যে এইটা হচ্ছে 75, এইটা হচ্ছে 50, এইটা হচ্ছে 50, নাও হয়ে গেছে 50। এইটা যদি 75 হয়, এইটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, তাহলে সবগুলারে মিলাইলে একসাথে 50 হবে। তুমি করে দেখো, হবেই। 50, 50, 25, 25, 75, 100, 100, 100, 50। বলো। সমুদ্র দাস আইডি থেকে আমি তো ক্ষমতা বের করার অঙ্ক আগেও দেখাইছি। তোমাদেরকে আমি আরো একটা টিউটোরিয়াল আপলোড করে দিব। থ্যাংক ইউ। পারবা? KTR রহমান আইডি থেকে ব্যয়িত শক্তির ব্যাখ্যা আমি আর কত ক্লিয়ার করব? একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি, আর কত ক্লিয়ার করব? একটু মাথাটা খাটাও। ঠিক আছে রাদিত, ক্লিয়ার? সাবা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই ফিল প্লেজার যখন তোমরা বুঝতে পারো। থ্যাংক ইউ। সুতরাং এই যে এই মুহূর্তে তোমরা যারা যুক্ত হয়েছ, তোমরা এবার চলতরিতটাকে একটু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ? আর নেক্সট মানে বুধবারের ক্লাসে আমি ত্রিকোণমিতি পড়াবো। যদিও রুটিনের মধ্যে অসীম ধারা দেওয়া আছে, অসীম ধারাটা আমি এই মুহূর্তে আলাপ করতে চাচ্ছি না।
আমি চাচ্ছি অসীম ধারাটাকে পরের উইকে আলাপ করতে। আমি এই উইকে ত্রিকোণমিতি পড়াবো। আগামী কালকে এবং পরশু তোমরা আমার কাছ থেকে ত্রিকোণমিতির ব্যাখ্যা পাবা। মনে রাখো, ত্রিকোণমিতি পড়াবো 8.123 হায়ার ম্যাথ, বিশেষ করে 8.3। 8.12 তো সোজা, কিন্তু 8.3-র মধ্যে কি চিন্তা করতে হয় এটা আমি তোমাদের পড়াবো। তাহলে আজকে গেলাম, পরীক্ষা দিবে একটু পরে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকো।